নমস্কার সকল দর্শককে আজকের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেতু অনুরাধা নক্ষত্রে প্রবেশ। পূর্বেই বলেছিলাম এই নিয়ে আলোচনা একটা করব, একটু আগে করছি। অ্যাকচুয়ালি কেতুর নিজে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে এখনো 10 দিন পরে। আমি আজকে ভিডিও করছি 20 তারিখ রাত্রিবেলা, তা এখনো অন্তত 10 দিন পরে। আমি ডেটটা আপনাদের বলে দিচ্ছি। 1 জুন 9:20 রাত্রিবেলা কেতু 16°40' ক্রস করে পেছন দিকে আসবে এবং এসে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। কতদিনের জন্য? মোটামুটি পরবর্তী প্রায় 8.5 মাসের জন্য, এবং থাকবে 8ই ফেব্রুয়ারি 2022 সাল পর্যন্ত বেলা 1:35 PM। আমি যা বলছি সব কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড অনুসারে। তাহলে 1 জুন থেকে এই বছর পরবর্তী নেক্সট ইয়ারে 2022-এর 8ই ফেব্রুয়ারি পর্যন্ত কেতু অনুরাধা নক্ষত্রে থাকবে। প্রথমে অনুরাধা নক্ষত্র সম্পর্কে বলে নেব, তারপরে এদের এফেক্ট কি হতে পারে তার একটা অ্যাবস্ট্রাক্ট বলে নেব। দেখুন, অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশি, 17 নম্বর নক্ষত্র। 27টা নক্ষত্রের মধ্যে 17 নম্বর নক্ষত্র এবং শনির নক্ষত্র। এই নক্ষত্রের স্প্যান হচ্ছে বৃশ্চিক রাশির 3°20' থেকে 16°40' পর্যন্ত। এই নক্ষত্রের 4টে নবাংশ আছে, সব নক্ষত্রেরই 4টে করে থাকে, মানে নবাংশের নক্ষত্রের যে চরণ থাকে 4টে, এবং তার আন্ডারে 4টে নবাংশ আছে। সেটা হচ্ছে যথাক্রমে সিংহ, যদি উল্টো দিক থেকে ওদিক থেকে আসি আর কি। আমরা যখন আলোচনাটা করব, আসলে কেতুর আলোচনা করব, তো পুরো আলোচনাটা উল্টো দিকে হবে, কিন্তু আপাতত আমি সোজা দিকে বলে নিচ্ছি। সেটা হচ্ছে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক। এই 4টে নবাংশ মিলে 13°20' এই নক্ষত্রের স্প্যানটা রচনা করেছে, অর্থাৎ সিংহ থেকে বৃশ্চিক পর্যন্ত। তো অনুরাধা নক্ষত্র নিয়ে প্রথমে বলে দিই। অনুরাধা নক্ষত্র, আমরা যখন কোনো একটা নক্ষত্রকে একটা নক্ষত্র বলি, অনেক সময় কিন্তু সেটা অ্যাকচুয়ালি একটা নক্ষত্র থাকে না, সেখানে অনেকগুলো নক্ষত্র মিলে একটা নক্ষত্র তৈরি করে, যাকে আমরা ইংরাজিতে কনস্টিলেশন অফ স্টার্স বলে থাকি। তো এইখানে মূলত 3টে নক্ষত্র মিলে অনুরাধা নক্ষত্র তৈরি করেছে, অর্থাৎ 3টে নক্ষত্রের একটা সন্নিবেশ আছে, মিলে আমরা অনুরাধা নক্ষত্রকে স্বীকার করে নিয়েছি। এই নক্ষত্রের যদি আমি সব কিছু একটা একটা করে বলি, তো এই নক্ষত্রের যে সিম্বলিজম আছে, এই সিম্বলিজমটা হচ্ছে আর্চওয়ে, অর্থাৎ যাকে সোজা বাংলা ভাষায় যদি আমি বলি তাকে বলবো খিলান। খিলান মানে কোনো একটা দ্বার, একটা দরজা, একটা ভিক্টরি সাইন। দেখবেন যে পূর্ব দিনে রাজা মহারাজারা কোনো যখন যুদ্ধ জয় করত, তারা একটা দুয়ার বা এরকম একটা খিলান টাইপের নির্মাণ করে দিত। আমাদের ভারতবর্ষে তথা পৃথিবীর সর্বত্র এই ধরনের খিলান ছড়িয়ে আছে, দেখা যায়, আপনারা অনেকেই জানেন। তো এটা এক ধরনের ভিক্টরিকে রিপ্রেজেন্ট করে। 17 নম্বর নক্ষত্র শনির নক্ষত্র ভিক্টরিকে রিপ্রেজেন্ট করে। অনুরাধা নক্ষত্র, অনু কথার অর্থ এখানে অনুসরণ, রাধা মানে ভগবানের পার্ট অফ দ্য গড অথবা দ্য হোল অফ দ্য গড, আপনি যেভাবেই বিবেচনা করুন না কেন, অর্থাৎ ভগবানের অনুসরণ। এই নক্ষত্রের প্রকৃতি হচ্ছে ধর্ম, এবং পুরোপুরি ধর্ম। অনুরাধা নক্ষত্র অনুসরণ করছে তার পূর্বতন নক্ষত্রকে, অর্থাৎ বিশাখা নক্ষত্রকে, বৃহস্পতির নক্ষত্রকে। তো সেই হিসাবেও একে বহু মানুষ অনুরাধা নক্ষত্র নামকরণ, আমাদের মুনি ঋষিরা যে নামকরণ করেছে, নমেনক্লেচার যখন করেছে, প্রত্যেকটা নামকরণের পেছনে কারণ আছে, এবং কোনো কিছু এমনি এমনি তৈরি করে দেওয়া হয়নি যে মনে যা আসলো তা কিছুই বলে দিলাম, তা নয়। তো অনুরাধা নক্ষত্র অ্যাকচুয়ালি ভগবানকে অনুসরণ করা। আমরা যারা বৈষ্ণব আছি তারা বলি যে একদম দ্য বেস্ট, মানুষের যে কনসেন্স থাকে, অর্থাৎ তার যে চেতন পার্ট থাকে, সেই ভগবানকে আমরা যে অনুসরণ করি, সেই অনুসরণ করার কাজটাই এই অনুরাধা নক্ষত্রের মেন কাজ। তো এই নক্ষত্রের একটা নাম, মানে বৈদিক যে নাম আছে, সেটা হচ্ছে মিত্র। মিত্রকে আমরা অ্যাকচুয়ালি বলা হয় যে সন অফ অদিতি। অদিতি
ইন্দ্রেরও মাতা। তো সেই হিসাবে জলেরও কারক। ইন্দ্র কি করে না, ইন্দ্র আমাদের বৃষ্টিপাত দেয়, সেই হিসাবে জলেরও কারক। এই নক্ষত্রের মধ্যে জলের কারকতা আছে। তো বৃশ্চিক রাশিকে এমনিতেও আমরা দেখবেন যে জলকারক রাশি বলি নর্মালি। তার ওয়ান অফ দ্য কজেস হচ্ছে এটা। সব কিছুর মধ্যেই কিছু হিডেন জিনিস লেখানো থাকে, সেটা হিডেন জিনিস থাকে এবং সেটাকে একটু উদ্ধার করে নিতে হয়। আরও অনেক কজ আছে, আমি বৃশ্চিক রাশি নিয়েও এখানে বলবো, যেহেতু কেতুর গোচরটাই হচ্ছে বৃশ্চিক রাশি দিয়ে। বৃশ্চিক রাশি প্রকৃতি হচ্ছে একটু থকথকে জল, খুব একদম নর্মাল চন্দ্রের যে জলের প্রকৃতির সেরকম জল নয়, একটু ঘোলাটে জল, একটু ভারী জল এবং টেম্পারেচারটা হাই। সেই জলের মধ্যে স্লাইটলি দুর্গন্ধ থাকতে পারে, অর্থাৎ একটু পচা জল বা বাসি জল যেভাবে বলতে পারেন। তো দেখুন এই নক্ষত্রের যে সিম্বল আছে সেই সিম্বল হচ্ছে লোটাস, পদ্মফুল। তো পদ্মফুল থেকে আমাদের কার নির্মাণ হয়েছিল? ভগবান ব্রহ্মদেবের নির্মাণ করেছেন, যে সৃষ্টির সাথে যুক্ত, অর্থাৎ সব কিছুর উৎপত্তির সাথে যুক্ত যিনি। ভগবান ব্রহ্মদেবকে 3 গুণের সন্নিবেশ ঘটিয়ে ব্রহ্মদেবের নির্মাণ করেছেন এবং তিনি আমাদের সৃষ্টিকার্যকে মানে তার কন্টিনিউয়েশন রেখেছে। তো এই লোটাস কোথায় হয় না, লোটাস হয় নর্মালি পুকুর, খাল, বিল, ডোবার পাকের মধ্যে হয়। পাকের মধ্যে হয়, কিন্তু পদ্ম কোনোদিন পাকের মধ্যে থাকে না, সে জলের বাইরে এসে ফোটে। অর্থাৎ তার মধ্যে একটা ডিস্টেন্স আছে। তার উৎপত্তি হতে পারে হয়তো খুব সাধারণ মানের জায়গায়, কিন্তু সে একটা সময় তার বিকাশ হবে এবং সেই বিকাশটা তার উৎপত্তির স্থানের থেকে অনেকটা দূরে তাকে নিয়ে যাবে। এটাই নর্মালি মানে এখানে সিগনিফাই করছে। এবং যেহেতু মিত্র এর নাম, পূর্বতন আমাদের এই নক্ষত্রে সূর্যের বন্ধু নক্ষত্র মিত্র নক্ষত্র, তো সেই হিসাবে এই নক্ষত্রের মধ্যে একটা সব থেকে বড় গুণ আছে, যেটা হচ্ছে কোঅর্ডিনেশন, সখ্যতা তৈরি করা। অর্থাৎ যেখানে যাওয়া সেখানে মন জয় করে নেওয়া এবং সেখানে এক ধরনের কোঅর্ডিনেটর হিসাবে কাজ করা, এই নক্ষত্রের একটা বেসিক প্রকৃতি হিসাবে থাকে। সেই কোঅর্ডিনেশন ভগবানের সাথে তৈরি করুক, সেই কোঅর্ডিনেশন তিনি কোনো মেটেরিয়াল কাজকর্মের ক্ষেত্রে করুক, এই মানুষ নর্মালি ধৈর্যশীল হয় এবং সেই ধৈর্যের দ্বারা যে কোনো কাজ মানে নর্মালি এরা যে কোনো কাজের মিডিয়েটার হিসাবে কাজ করে খুব ভালো। অর্থাৎ একজন ইন্টারপ্রিটার মনে করুন, একজন দোভাষী হিসাবে কাজ করছেন, অর্থাৎ দুজনের মধ্যে একটা মিসিং লিঙ্ক হিসাবে কাজ করে এই নক্ষত্রের একটা প্রকৃতি, যেখানে সে দুজনের কথাই কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারছে। যে দুটো ব্যক্তি পরস্পরের ভাষা বোঝেন না, কিন্তু যে মিডিয়েটার সে কিন্তু দুজনের ভাষাই বোঝে। অর্থাৎ সে একটা কোঅর্ডিনেটর হিসেবে ইউজ করছে। এই নক্ষত্রের একটা বিশাল বড় গুণ, এই নক্ষত্র কিন্তু নিজে নর্মালি কম কথা বলে, অর্থাৎ নিজের মধ্যে একটা মৌনী ব্যাপার আছে। এবং এর উৎপত্তি স্থান এবং বিকাশ স্থান দুটোর ডিফারেন্সটা দেখুন। উৎপত্তি স্থান পাকে এবং বিকাশ স্থান কোথায় না, সেটা পদ্ম। তো পদ্ম কোথায় থাকে না, আমাদের জগৎজননী মা তার হাতে থাকে। আমরা মা দুর্গাকে পদ্ম দিয়ে তার পূজা অর্চনা করি 108টা পদ্ম দিয়ে। এবং মা লক্ষ্মী অর্থাৎ আমাদের যে ওয়েলথের যে গড বা গডেস যাই বলুন, তিনি কোথা থেকে উৎপত্তি? পদ্মের মধ্যে থেকে। বা দেখবেন যারা শ্রীসুক্তম পাঠ করেন বা যে কোনো মা লক্ষ্মীর যে কোনো স্তুতি পাঠ করেন, সেখানে দেখবেন এই পদ্ম নিয়ে একাধিক শ্লোক আছে। তো মা লক্ষ্মীর সাথে ডিরেক্টলি যুক্ত, অর্থাৎ ওয়েলথের সাথে যুক্ত। তার মানে এটা বলেই দেওয়া হয় যে সেই মানুষটির উৎপত্তি এবং সেই মানুষটির মধ্যে যদি প্ল্যানেটারি পজিশনের মধ্যে যদি একটা গোছ থাকে, তাহলে সেই মানুষটা যেখানে গিয়ে পৌঁছাবে দুটোর মধ্যে কিন্তু একটা বিত্তগত ডিফারেন্সও থাকবে। অর্থাৎ সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও সেই জাতক জাতিকা কিন্তু অনেক উঁচুতে পৌঁছে যেতে পারে, এটারও কিন্তু সিগনিফাই করছে। এবং ধর্মকে সিগনিফাই করছে। শনির নক্ষত্র এবং দেবগণকে রিপ্রেজেন্ট করে। অনেক ভালো দিক আছে, কিন্তু ঘরটা বৃশ্চিক, এটা মাথায় রাখতে হবে। তার মানে
ভগবান এখানে অ্যাকচুয়ালি ব্যালেন্স করেছে। বৃশ্চিকের যে প্রকৃতি, বৃশ্চিকের সমস্ত কিছু প্রকৃতি হচ্ছে হিডেন। বৃশ্চিক বা বিছে, আমি উদাহরণ দিয়ে অনেকবার বলেছি যে বিছে কোনো মানুষকে না কামড়ানো পর্যন্ত সেই বিছে যে সেখানে আছে সেটার অস্তিত্ব অধিকাংশ ক্ষেত্রেই টের পাওয়া যায় না। কারণ বিছে নর্মালি একটা স্যাঁতস্যাঁতে, একটা নোংরা মানে অপরিষ্কার জায়গা, পাতা, পুরনো বস্তা, নোংরা কিছু পড়ে রয়েছে, এক ধরনের ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না। কোনো মানুষ হয়তো বসে আছে, বিশ্রাম নিচ্ছে, তখন আক্রমণ করে। অর্থাৎ এ হচ্ছে এমন একটা প্রকৃতির কারক যে একটা শান্ত সুস্থ পরিবেশের মানুষকে বা কোনো প্রাণীকে অতর্কিতে আক্রমণ করে। এর আক্রমণ আগে থেকে অনুমান করা যায় না। সেটা হচ্ছে স্করপিওর প্রকৃতি। তার মানে বোঝাই যাচ্ছে কালপুরুষের অষ্টম ঘর হিসাবে মঙ্গলের ঘর যাকে দেওয়া হয়েছে, এই ঘরের জলকারক প্রকৃতি, একটা স্যাঁতস্যাঁতে প্রকৃতি, নোংরা প্রকৃতি, এক ধরনের হিডেন, এক ধরনের রহস্যময় মিস্টিরিয়াস প্রকৃতি। বহু মানুষ এই প্রকৃতির সাথে স্পিরিচুয়ালিটিরও যোগ করে। শুধুমাত্র আমি অনেকবার আলোচনায় বলেছি, এখানে অনুরাধা নক্ষত্র ব্যতি রেখে বিশাখা নক্ষত্রের যে একটা চরণ, সেটারও মানে অ্যাকচুয়ালি এখানে ফল খুব সামান্যই হয়। অনুরাধা নক্ষত্রের মানে সিংহ, কন্যা এবং তুলারও পুরোটা নয়, অর্ধেক পর্যন্ত, অর্থাৎ 3 ডিগ্রি 20 মিনিটের অর্ধেক হচ্ছে 1 ডিগ্রি 60 মিনিটের মতো। তো সেই হিসাবে মানে 3 ডিগ্রি 20 মিনিট মানে হচ্ছে প্রায় 200 মিনিট, মানে 100 মিনিট, 1 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। এই 1 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত কিন্তু তুলাতে, মানে যদি নবাংশ হিসাবে ভাগ করে দিই তাহলে এই পর্যন্ত সে অ্যাক্টিভ থাকে, বাদ বাকি জায়গাটা কিন্তু অ্যাক্টিভ নয়। অ্যাক্টিভ নয় মানে এটা ভাববেন না যে সে অ্যাক্টিভ না। অ্যাক্টিভ মানে আমি বলছি ভালো কাজ করতে অ্যাক্টিভ নয়। এই ঘরটার মধ্যে কিছু কিছু নেগেটিভ আসপেক্ট রয়েছে, সেই জন্যই কালপুরুষের এটা 8th হাউস দেওয়া রয়েছে। একে পজিটিভ জিনিসও রয়েছে এর মধ্যে, জেদ আছে, ডিটারমিনেশন আছে, এক ধরনের রক্তক্ষয়ী সংগ্রামের মানসিকতা আছে, জেদ আছে, অবস্টিনেন্স যাকে আমরা বলি, প্রচণ্ড লেগে থাকার প্রবণতা আছে। এবং এখানে যদি ম্যালাফিক কম্বিনেশন অফ প্ল্যানেটস চলে আসে, মনে করুন চন্দ্রমঙ্গল একসাথে আছে, তার সাথে যদি রাহু যুক্ত বা দৃষ্ট হয়ে যায় এবং বৃহস্পতি যদি কোনোভাবে এখানে সাহায্য না করে, তাহলে কিন্তু অসম্ভব রকম ম্যালাফিক টাইপের পরিস্থিতি তৈরি করে। এই জাতীয় মানুষকে আমি দেখেছি যে অহেতুক কারণে গণ্ডগোল করা এদের একটা প্রকৃতি হয়ে দাঁড়ায়। এরা কখনো সুস্থ থাকতে পারে না এবং ভীষণ অন্যের জিনিসের প্রতি আগ্রাসী মনোভাব থাকে এবং ছলে বলে কৌশলে সেটা গ্রহণ করা, অর্থাৎ অত্যাধিক লোভ এবং অত্যাধিক রকম একটা ডিজায়ার, বাসনা, কামনা এদের মধ্যে থাকে এবং বিভিন্ন রকম নেতিবাচক কাজ এবং বহু ক্ষেত্রে মানে একদম প্রফেশনাল ক্রিমিনাল অ্যাটিটিউড থাকে এদের মধ্যে। একদম পেশাদার অপরাধীর যেরকম সিম্বল থাকে সেরকম থাকে এবং এদের আচরণের মধ্যেই এক ধরনের উগ্রতা, এক ধরনের নেগেটিভ কথাবার্তা, মুখের ভাষা অত্যন্ত জঘন্য, কথা বললেই খারাপ কথা মুখ দিয়ে বেরোবে, অশ্রাব্য গালিগালাজ করা, এই ধরনের একটা প্রকৃতি এদের মধ্যে থাকে, উগ্রতা। এবং কোনোভাবে যদি এখানে স্যাটার্ন এসে যুক্ত হয়ে যায় এই ম্যালাফিক কম্বিনেশনের মধ্যে, তাহলে কিন্তু আমি দেখেছি সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেও কিন্তু প্রবলেম তৈরি করে, বকরি থাকলে আরও বেশি তৈরি করে। তো যাই হোক, আমি নক্ষত্র দিয়ে বলিনি, এই নক্ষত্রের কিন্তু খুব ভালো কোঅর্ডিনেশনের কাজ করতে পারে, নিঃস্বার্থ দান করার ক্ষমতা রয়েছে এই নক্ষত্রের। ডেভোশন এক ধরনের দান, অর্থাৎ ভগবানের কাছে নিজেকে সঁপে দেওয়া, বা নর্মাল মেটেরিয়াল কিছু দান, সেই দানও কিন্তু সমাজের মেটেরিয়াল কাজকর্ম করতে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সাময়িক কিছু পজিটিভ জায়গা তৈরি করে। এদের মধ্যে ডিপ্লোম্যাটিক মেন্টালিটি খুব বেশি থাকে। খুব খুব সহজভাবে বোঝার চেষ্টা করুন। কোনো একটা জিনিসকে অনুসরণ করা, মিত্র তৈরি করা, তাই না? মিত্র তৈরি করা, অনুসরণ করা, কোনো জিনিসকে অনুধাবন করা, ধৈর্য সহকারে শোনা, এগুলো এক ধরনের ডিপ্লোম্যাটিক মেন্টালিটি তৈরি করে। তো আমি বহু রাজনৈতিক তথা সামাজিক
এরকম ব্যক্তি আছে যারা সমাজ রাজনৈতিক কাজকর্মের সাথে যুক্ত। এরকম বহু মানুষের কিন্তু অনুরাধা নক্ষত্রের মানে বিরাট প্রভাব তাদের ছকের মধ্যে আছে। এবার নক্ষত্রের প্রভাব মানে কি, চন্দ্র আছে বা অন্যান্য বড় গ্রহ আছে, বা এই নক্ষত্রের কোনো না কোনোভাবে তার নবাংশে হোক তার প্রভাব আছে, এটা দেখা যায়। এবং খুব সুনাম অর্জন করে এরা। মুখ্যত আমি আগেও বলছিলাম যে এরা মিডল ম্যান হিসাবে, এরা এক ধরনের দুটো মানুষের মধ্যে কোনো কার্য সম্পাদন হচ্ছে, মধ্যেখানে থেকে সে কিন্তু এই কার্য সম্পাদনটাকে খুব সুন্দরভাবে করিয়ে দিতে পারে। এক ধরনের কন্ট্রাক্ট মেকার হিসাবে কিন্তু এই ব্যক্তি এক ধরনের ডিল মেকার হিসাবে কাজ করতে পারে। এবং তিনি মানে তার গ্রহ পজিশন যদি একটু বেটার থাকে, তিনি কিন্তু অত্যন্ত মানে কি বলবো সুনামের সাথে কাজ করতে পারেন, এবং এই কাজের জন্য তাকে একটা মানে পাইভোটাল রোল সে প্লে করে, এবং তাকে নিয়েও যাওয়া হতে পারে বিভিন্ন জায়গায়। পাবলিক রিলেশন, যে কথাটা আমি বলার চেষ্টা করেছিলাম, পাবলিক রিলেশন ওয়ার্ক যারা করেন, বিভিন্ন সরকারি বেসরকারি আধা সরকারি বিভিন্ন লোক করেন, এই জাতীয় কাজ কিন্তু এই অনুরাধা নক্ষত্রের মধ্যে একটা খুব পজিটিভ জায়গা। কিন্তু মনে রাখবেন, চন্দ্র এখানে নিচ হয়ে যায়, অর্থাৎ চন্দ্র কোনো রকম নেগেটিভ জিনিস, চন্দ্র অ্যাকচুয়ালি খুব কোমল হয়, টেন্ডার হয়। এই ঘরটা অ্যাকচুয়ালি খুব ডার্টি রুম, কিন্তু সোজা ভাষায় যদি বলেন, ঋষিমুনিরা যেটা বলেছেন, এই ঘরটা খুব নোংরা ঘর। চন্দ্র নিজের এই জিনিসটাকে নিতে পারে না। আপনি হয়তো বলতে পারেন শুক্রও তো নিতে পারে না। হ্যাঁ, শুক্র নোংরা পরিষ্কার করার একটা বেসিক টেন্ডেন্সি আছে, কারণ শুক্র মেকআপ করতে পারে নোংরাটাকে, কিন্তু চন্দ্র সেটা অতটা করতে পারে না। চন্দ্র এখানে অত্যন্ত ডিস্টর্টেড হয়ে যায়, সেই জন্য চন্দ্রের এখানে গুণ নষ্ট হয়। কতটা পর্যন্ত নষ্ট হয় না, মুখ্যত যদি বইয়ের দেখেন তো ওখানে থাকবে 3 ডিগ্রি, তাহলে এখানেও থাকবে 3 ডিগ্রি, একদম পরিষ্কার ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি এখানে সব থেকে চন্দ্র খারাপ এফেক্ট দেয় জ্যেষ্ঠা নক্ষত্রে যদি থাকে, বিশেষ করে জ্যেষ্ঠা নক্ষত্রের লাস্ট 3টে চরণ, অর্থাৎ 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত চন্দ্র এখানে খুব খারাপ ফল দেয়। এবার চন্দ্র যেহেতু এখানে নিচ হয়ে যায়, তো এখানে মনের মধ্যে এক ধরনের কৃতজ্ঞতা আসে। এই মানুষের প্রচুর বন্ধু থাকে, প্রচুর কার্য সম্পাদন করে, কিন্তু এই মানুষের খিদে কখনো মেটে না। কিন্তু এ সহজে কাউকে বলতে চায় না, এর ডিপ্লোম্যাটিক যে তার কাজকর্ম, সে নিজেকে বাইরে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারে যে একে সহজে ধরতে পারা যাবে না যে কোন স্টেট অফ মাইন্ডে রয়েছে। তো এইভাবে সে একটা ডিসগাইজে কিন্তু দীর্ঘদিন লুকিয়ে থাকতে পারে। অ্যাকচুয়ালি এই জাতীয় মানুষের সাথে কখনোই কোনো মানুষের খুব হৃদয়ের বন্ধুত্ব হয় না। বন্ধুত্বটা এরা করে মূলত কার্য সম্পাদনের জন্য, এদের টেন্ডেন্সি সেরকম থাকে। আমি বিভিন্ন ভালো ভালো সেলস ম্যানেজার, সেলস মার্কেটিং কাজ করছেন, কিছু জিনিস বিক্রি করছেন, তাদের মধ্যেই নক্ষত্রের প্রভাব দেখেছি। তারা যখন আপনার সাথে কথা বলবেন, সেই সময়টা মনে হবে সেই ব্যক্তিটি আপনাকে ছাড়া কাউকে চেনে না, সে তার বসকেও চেনে না, কিন্তু ওটা কিন্তু এক ধরনের ওর একটা অভিনয়। খানিকক্ষণ বাদে কিন্তু সে আবার আরেকটি কাস্টমারকে যখন পেয়ে যাবে, সে তখন আপনাকেও সেইভাবে ইগনোর করবে, খারাপ ব্যবহার করবে না, কিন্তু অতটা ইম্পর্টেন্স আপনাকে পে করবে না। তো এই ধরনের কিন্তু তার ফলে এরা কখনোই কারোর খুব প্রকৃত বন্ধু এরা হতে পারে না, এবং এরা এক ধরনের নিঃসঙ্গতায় ভোগে। সারাদিন অনেক লোকের সাথে অনেক কথা বলছে, কিন্তু বাড়িতে এসে ওই যে কথা কম বলার প্রবণতা, এই জায়গাটা তখন কাজ করে, ব্যালেন্স করে তখন জীবন। বাড়িতে এসে খুব নিঃসঙ্গ, খুব লোনলি ফিল করে, এবং নিজেকে মেলে ধরতে পারে না, অ্যাকচুয়ালি নিজেকেও বুঝতে পারে না তার কোন স্টেটটা নেওয়া উচিত। এবং সারা জীবন যদি বুঝতেই পারছেন, কারো যদি চন্দ্র এখানে থাকে এবং এই দশায় যদি জন্ম হয়, সারা জীবনই সে ফিবল দশা পাবে। সুতরাং তার নিজেকে বোঝার মতন খুব ভালো গোচর পজিশন না থাকলে কিন্তু সেটা করতে পারবে না, ফলে এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিসে কিন্তু সে ভুগতে থাকবে। তো বৃশ্চিক রাশি সম্পর্কে স্বল্পে বলেছি, আগে বিস্তৃতবার বলেছি, আপনারা সবই জানেন। এবার যেটা বলবো সেটা হচ্ছে কেতুর অবস্থান। কেতুর অবস্থান নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ইট ইজ আ বডি পার্ট অফ এ ডেমন। রাহুর দেহের অংশ, দেহটাই অন্তত, মস্তিষ্ক ব্যতি রেখে বাকি অংশটা। এবং কেতুর এখানে অবস্থান কিন্তু কদাপি ভালো নয়, কোনো জায়গাতেই রাহু কেতুর অবস্থান ভালো নয়, এখানেও ভালো নয়।
এবং যে নক্ষত্রটা ভোগ করবে সেই নক্ষত্রটার সাথে কিন্তু এক ধরনের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের যোগাযোগ আছে। শনির নক্ষত্র থাকবে। এই নক্ষত্রে যখন কেতু ঢুকে যাবে, এই নক্ষত্রের অন্তর্গত যে ধরনের পজিটিভ গুণ আছে সেটাকে ডিমিনিশ করে দেওয়ার চেষ্টা করবে, কমিয়ে দেবে, আর নেগেটিভ গুণ বাড়িয়ে দেবে। সেটাই এর প্রকৃত উদ্দেশ্য। কেতু কী ধরনের কাজকর্মের সাথে যুক্ত দেখুন। প্রথম দেখুন, কেতু আছে বৃশ্চিক রাশিতে। কেতু নিজে হিডেন থাকতে পছন্দ করে, হিডেন থেকে ক্ষতি করবার চেষ্টা করে, ব্যাকস্টিয়ার গসিপস করে। এরা মানুষকে পেছন থেকে আক্রমণ করে, কোনোদিন সামনে লড়াই করবে না। এরা কি করবে? এরা বারবার আঘাত করবে, বারবার আঘাত করবে, বারবার আঘাত করে 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 আপনাকে আপনাকে ক্ষত করবে, এবং একটা সময় আপনি উন্ডেড হয়ে আপনার বড় রকম ক্ষতি হতে পারে। তো কেতুর প্রকৃতি হচ্ছে এরকম, যে রয়েছে সেই ঘরের প্রকৃতিটাও সেরকম, নোংরা, স্যাঁতস্যাঁতে, হালকা গরম। এবং মঙ্গলের প্রকৃতির মধ্যে হিংস্রতা আছে, অ্যাট্রোসিটি আছে, এবং সম্পূর্ণ তামসিক প্ল্যানেট হচ্ছে মঙ্গল। সামান্য রাজসিক, এবং বাদবাকি দ্য কম্প্রিহেন্সিভ পোর্শনই তার নেচার হচ্ছে তামসিক প্রবৃত্তি, এবং কোনো রকম ব্যারিয়ার সে কিচ্ছু মানে না। তো এইখানে কেতুর অবস্থান, কেতু অলরেডি খুব সুবিধাজনক জায়গায় রয়েছে তার নেগেটিভ কাজ, তার ছিদ্রান্বেষী কাজ করতে, এবং রবির ঘর থেকে চতুর্থে ঘরে রয়েছে। তো সারা পৃথিবীর, রবি মানে রাজা, পৃথিবীর যার যেখানে যে রাজা আছে, আমরা কোনো যেরকম কোথাও ডেমোক্রেসি আছে, কোথাও হয়তো অন্যরকম কিছু সেই দেশের সিস্টেম আছে, তার আন্ডারে সেইখানকার প্রজারা বসবাস করছে। তো সেখানে একজন তো প্রধান আছে, যার নির্দেশে আমাদের রাষ্ট্র ব্যবস্থা চালিত হয়। তো সেই তাকে রাজা হিসাবে আমরা ট্রিট করতে পারি বলার সুবিধার্থে। তো সেই হিসাবে তার 4th হাউসে কেতু বসে রয়েছে, অর্থাৎ তার সুখ স্থানে কেতু বসে রয়েছে। তো তার সুখ স্থানে কেতু বসে রয়েছে মানে যিনি প্রধান, যিনি মুখিয়া, যিনি বাড়ির হেড, তিনি যদি কোনো কারণে তার চিত্ত যদি চাঞ্চল্য থাকে, তাহলে তার এফেক্ট কোথায় পড়তে পারে? সবার ওপরে পড়বে। কারণ রবি আমাদের সোলকে রিপ্রেজেন্ট করে, আমাদের মনকে নয় যে 2 ঘন্টা বাদে ঠিক হয়ে যাবে, চন্দ্র একটু সরে যাবে তো ঠিক হয়ে যাবে, সেরকম নয়। রবি আত্মাকে নির্দেশ করে, এবং আত্মার কোনো রকম ডিস্টরশন হয় না। সে খারাপ অবস্থায় রয়েছে মানে খারাপ অবস্থায় রয়েছে, তার স্টেট যদি খারাপ থাকে। মানে আত্মা তো এক ধরনের অপরা প্রকৃতি, সে যখন পড়া প্রকৃতির মধ্যে, মানে আমি যদি উল্টো বললাম যে আত্মা এক ধরনের অবিনশ্বর প্রকৃতির সাথে যুক্ত, সে যখন নশ্বর প্রকৃতির মধ্যে আসছে, সে অলরেডি একটা অস্বস্তিকর সিচুয়েশনের মধ্যে রয়েছে। তারপরে সে যদি তার 4th হাউসে, অর্থাৎ তার যে চিন্তাভাবনা, তার যে প্রাইমারি থটস, তার যে সুখ স্থান, সেইখানে যদি কেতুর মতো প্ল্যানেট বসে যায়, তো তার চিত্ত চাঞ্চল্য বা আত্মার চাঞ্চল্য বৃদ্ধি করবে। সে কনসেন্ট্রেট করতে পারবে না টুয়ার্ডস গড, সে তার পরমাত্মার সাথে কানেকশন ঠিক রাখতে পারবে না। তো সেই রকম জায়গায় কেতু বসে রয়েছে, এবং অলরেডি কেতুর কাজই ডিস্টার্ব করা মানুষকে। সে খুব ভোগ করছে, উপভোগ করছে জিনিসটাকে, যে আমি আরও বেশি পরিমাণে ডিস্টার্ব করতে পারছি। তো সেই ডিস্টারবেন্সের জায়গায় সে যদি একটা ভালো স্টারকেও গ্র্যাব করে নেয়, সে আমাদের অনেক পজিটিভ জিনিসকে নষ্ট করবে। প্রথম যেটা নষ্ট করবে সেটা হচ্ছে ধৈর্য, যেটাকে আমরা বলি ব্রিচ অফ পেশেন্স। ক্রোধ বৃদ্ধি করবে, অতিরিক্ত পরিমাণে হঠকারিতা বৃদ্ধি করবে, ভাবনা চিন্তা না করে কাজ করা, মিথ্যে কথা বলা, ইললেজিটিমেট কাজ করা, মানুষকে ঠকানো, মানুষকে ভুয়ো পথে চালিত করা। এই ঘরটার একটা মিস্টিরিয়াস দিক আছে, মানুষকে মিসগাইড করা এই ঘরের একটা বেসিক প্রকৃতি। তো সেই জায়গাগুলো কেতু কিন্তু অত্যন্ত কর্মকুশলতার সাথে করতে পারবে এই নক্ষত্রে। বিশেষত এই নক্ষত্রে সে যখন শুক্রের নবাংশ দিয়ে পাস করবে, তখন কিন্তু সোনায় সোহাগা। কারণ রাহু অলরেডি শুক্রের ঘরে রয়েছে, চন্দ্রের নক্ষত্রে রয়েছে। তো শুক্রের নবাংশ দিয়ে যখন কেতু পাস করবে যে ডিগ্রিটাতে, অর্থাৎ মোটামুটি 13 ডিগ্রি 20 মিনিট থেকে 10 ডিগ্রি পর্যন্ত পাস করবে, সেই সময়টা কিন্তু সব থেকে এই ধরনের অসততার বৃদ্ধি করবে। তার সাথে শারীরিকভাবেও
হ্যাঁ, প্রথম যেটা করবে সেটা হচ্ছে, আমি জাতিকাদের জন্য বলছি, যাদের গাইনি প্রবলেম আছে সেইখানে সমস্যা করতে পারে, চুলের সমস্যা করতে পারে, চোখের সমস্যা করতে পারে, স্কিনের সমস্যা করতে পারে, তার সাথে হৃদযন্ত্রের কিছুটা সমস্যা করতে পারে, লোয়ার পার্ট যেখানে নীলয় থাকে আমাদের একজোড়া, সেই অংশে রক্তচাপ বৃদ্ধি করতে পারে, সুগার লেভেল গণ্ডগোল করতে পারে। এই নক্ষত্রের এমনি প্রকৃতি হচ্ছে, যে অংশগুলোকে দেখে সেগুলো হচ্ছে স্টমাককে দেখে, লিভারকে দেখে, গল ব্লাডারকে দেখে, সুতরাং হজম শক্তির সাথে যুক্ত অংশকে এমনি সে দেখে, তো যথারীতি হজম শক্তিকে দুর্বল করবে। এবং কন্যার, কালপুরুষের কন্যার অংশ এবং সিংহের অংশ আমাদের পুরোপুরি পেটের সাথে যুক্ত, তো পেটের অংশকে অত্যন্ত প্রভাবিত করবে। যাদের খাওয়া দাওয়ার মধ্যে সংযম কম আছে, এখন লকডাউন বা এরকম পরিস্থিতির জন্য শরীরচর্চা বা এগুলো কম্পারেটিভলি কম হচ্ছে, তো খেয়াল রাখবেন প্রত্যেকে যাতে একটা মিনিমাম লেভেল অফ বাড়িতে বসেও প্রাণায়াম হোক, যোগা হোক, যেটা আপনার শরীর স্যুট করছে বা ডক্টর যেভাবে আপনাকে প্রেসক্রাইব করছে সেটা করা। প্রেশারকে নিয়ন্ত্রণ রাখা, বিশেষ করে বৃশ্চিকের যে পার্টটা 16°40 থেকে 13°20 পর্যন্ত বৃশ্চিকের যে নবাংশ অংশটা পাস করবে সে, এবং লাস্টে সূর্যের যে নবাংশে থাকবে একদম শেষ 6°40 থেকে 3°20 পর্যন্ত, মানে এই বছরের মনে করুন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যে অংশটা পাস করবে, সামনের বছর ফেব্রুয়ারি পর্যন্ত, প্রেশার লেভেলকে কন্ট্রোল করা। তার সাথে মান সম্মান জাতীয় জায়গা, যাদের ডিফামেশন হওয়ার যোগ আছে ছকে, তাদের কিন্তু এই সময়টা খুব মারাত্মকভাবে হওয়ার একটা অবস্থা তৈরি হয়ে রয়েছে, কারণ বৃহস্পতি অলরেডি রবির ঘরকে দৃষ্টি দিচ্ছে। তো মান সম্মান ঘটিত বৃহস্পতি যেই না বকরি হয়ে যাবে, এই টেন্ডেন্সিস কিন্তু আরও বাড়িয়ে দেবে। এবং বৃহস্পতি কিন্তু ডাইরেক্ট হবে সম্ভবত 19 বা 20 তারিখ অক্টোবরে, তো দীর্ঘদিন বকরি অবস্থায় থাকবে। এখনো বকরি হতে 1 মাস সময়, 1 মাসের প্রায় 1 মাস, আজকে 20 তারিখ, 1 মাস সময় আছে। এখন একদম স্লো হয়ে গেছে ভেলোসিটি। তো সেই হিসাবে প্রত্যেকে কিন্তু এমন কোনো কাজকর্ম করবেন না, কারুর পয়সার দায়িত্ব বা কারুর 1-to-1 কোনো ফিমেল, আননোন ফিমেলের সাথে হয়তো কথা বলছেন, একটা ব্লেম চলে আসলো আপনার উপরে। আমি কিন্তু অ্যাবস্ট্রাক্ট বলছি, এক একজনের ছকে এক এক রকম এফেক্ট দিতে পারে, বা খুব হালকা এফেক্ট দিয়ে বেরিয়ে গেল। কিন্তু যারা খারাপ দশায় রয়েছেন, স্পেশালি রাহু কেতু শুক্র বুধের শেষের দিক মঙ্গলের দশায় রয়েছে, ইভেন রবির দশায় কেতুর অন্তর্দশায় রয়েছেন, শনির দশায় কেতুর অন্তর্দশায় রয়েছেন, বৃহস্পতির দশায় কেতুর অন্তর্দশায় রয়েছেন, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। বা যাদের ছকে বৃহস্পতি কেতু, শনি কেতু বা রাহু যাই হোক না কেন, আইদার যুক্ত অথবা দৃষ্ট যোগ আছে, মঙ্গল যুক্ত রাহু কেতু যুক্ত বা দৃষ্ট আছে, শুক্র যুক্ত রাহু কেতু যুক্ত বা দৃষ্ট আছে, বুধ যুক্ত রাহু কেতু যুক্ত বা দৃষ্ট আছে, তারা কিন্তু বেশি সাবধানে থাকবেন। এখানে কিন্তু এক ধরনের নেগেটিভ, এবং আমি যেটা বলছিলাম যে কন্ট্রাক্ট মেকিং এবিলিটি, এখানে কি করাবে, মিথ্যের আশ্রয় নিয়ে তাকে ভুল পথে চালিত করে দেবে, এবং সেটা অবশ্যই লোভের কারণে করবে, নিজের কিছু পার্সোনাল প্রফিটের জন্য, এবং সেটা তাকে কিন্তু পরবর্তীকালে তাকে তার মূল্য দিতে হবে। কারণ মোটের ওপরে শনি যেখানে বসে রয়েছে, যে যতই অন্যায় করুক না কেন, তাকে কিন্তু তার মূল্য অবশ্যই দিতে হবে। কেউ, রাহু কেতু ইজ এ সিউডো, আর দ্য সিউডো প্ল্যানেটস, এদের এফেক্ট খুব খুব বিরাট আকারে হয় না যদি দশাগত খুব নেগেটিভিটি না থাকে বা গোচর খুব মারাত্মকভাবে খারাপ না থাকে। কিন্তু স্যাটার্ন কিন্তু একেবারে মানে এখানে একদম জাজের যে চেয়ারে বসে রয়েছে, ও কিন্তু কাউকে স্পেয়ার করবে না। একদম সাধারণ মানুষ থেকে সমাজের যে কোনো স্তরের মানুষ হোক না কেন, অন্যায় করলে আপনার পানিশমেন্ট হবে। সুতরাং লোভ যদি আসে, নিজের লোভকে সম্বরণ করবেন, সেটা খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো ভোগ্যপণ্যের লোভ হতে পারে, যে কোনো ধরনের ষড়রিপু ঘটিত লোভ হতে পারে, সবসময় সম্বরণ করা উচিত, কিন্তু এই সময় তো অবশ্যই করবেন, কারণ এই সময়টা অত্যন্ত এই জায়গাগুলোতে নেগেটিভিটি রয়েছে। এবং এরকম অনেক মানুষ দেখবেন প্রকাশ্যে আসতে পারে, যারা সাধু সন্তের হয়তো মতন জীবনযাপন করছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের ভিতরে তারা অন্য কোনো কাজকর্মের সাথে লিপ্ত আছে। এরকম অনেক মানুষের মুখোশ হয়তো সামনে খুলে যেতে পারে।
প্রবাবিলিটি আছে। আর একটা কথা বলে দিই, আজকে 20 তারিখ, বুধ আজকে 25 ডিগ্রি কাছাকাছি আছে, এবং শুক্র মোটামুটি চন্দ্রের নক্ষত্রের দিয়ে পাস করছে। তো আপনারা জানেন যে সামনে একটা বৃষ্টিপাত হওয়ার যোগ আছে। বৃষ্টি কিন্তু এখন কন্টিনিউয়াসলি হবে, অন্তত জুলাই মাসের ফার্স্ট উইক পর্যন্ত। আপনারা হয়তো বলবেন বর্ষাকালে তো বৃষ্টি হবে, এটা আবার বলার কি আছে। হ্যাঁ, এখন অনেক সময় বর্ষাকালে বৃষ্টি হয় না, এটাও দেখেছেন। গত বছরের প্রথম দিকে বৃষ্টি হয়েছে, পরের দিকে হয়নি। তো এই বছরেও কিন্তু প্রথম দিকে বৃষ্টির খুব ভালো যোগ আছে, পরের দিকেও আছে, কিন্তু প্রথম দিকে কিন্তু খুব ভালো যোগ আছে। অন্তত পশ্চিমবঙ্গের মান্ডেন জ্যোতিষ অনুসারে জিজ্ঞাসা করেছেন বেশ কিছু ব্যক্তি। এবং জল কিন্তু ওপর দিকে উঠে আসবে, অর্থাৎ জল নিজের যে যে অংশে সে বসবাস করে তার থেকে স্থলের দিকে উঠে আসবে, তার একটা প্রবণতা কিন্তু তৈরি হবে। এবং সেটা কিন্তু জুন মাসের মোটামুটি লাস্ট উইকের মধ্যে তৈরি হবে, এবং হেভি রেইনফলের কিন্তু আশঙ্কা রয়েছে। আমি একটা ঝড় সম্পর্কে শুনছিলাম, কিন্তু ঝড় হবে সেটা তো একটা দিন কোনো বড় জোর সে থাকবে, ক্ষতি হয়তো সে অনেক মাত্রায় করে যেতে পারে, ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ শনি পরশু দিনের পরের দিন বকরি হতে চলেছে। তো সেই হিসাবে সব কিছু যেহেতু স্যাটার্নের মোমেন্টে সব কিছু যেহেতু থামা থাকবে, এখন কোনো মোশনলেস জায়গায় থাকবে, সুতরাং যেখানে কোনো তাণ্ডব হবে সেই লোকাস অংশের মধ্যে, সেই সংশ্লিষ্ট অংশের মধ্যে খুব বেশি রকম তাণ্ডব হবে। কিন্তু বৃষ্টি, আমি যেটা নিয়ে বলছি, বৃষ্টিটা কিন্তু বেশি পরিমাণে হবে। প্রচুর জল দেখবেন স্থলভূমিকে ঢেকে দেবে। এবং যারা যারা এই সংশ্লিষ্ট পেশা বা কাজকর্মের সাথে যুক্ত, আমার তো এর বেশি কিছু ক্ষমতা নেই, কোনোভাবে যদি উপকার পেতে পারেন তো সেইটুকু অন্তত করতে পারেন। যেহেতু মানে গাছপালা, এদের একটা প্রভূত ক্ষতি হয় যে কোনো প্রাকৃতিক দুর্যোগে। এমনিই গাছপালা কেটে সব সাফ করে দিয়েছে, তো যতটুকু বাকি আছে ততটুকু যদি এই ঝড় জলে নষ্ট হয়ে যায়, সেটা খুব দুঃখজনক ব্যাপার হয়। 2003 সালে কেনিয়ার একজন বিখ্যাত মনীষী আছে যার নাম ওয়াঙ্গারি মাথাই, বিখ্যাত মানুষ, সারা পৃথিবীর মানুষ ছিলেন। তাকে নোবেলের শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। তিনি আফ্রিকার ইস্টার্ন কোস্ট ধরে একটা বিস্তীর্ণ এরিয়ায়, তার একটা টিম আছে যারা অ্যাফরেস্টেশন করেছিলেন। আমার যতটুকু মনে আছে 3 কোটির মতন গাছ তাদের পুরো টিমটা লাগিয়েছিল গত কয়েক দশক ধরে, এবং সেই অংশে বৃষ্টিপাত শুরু হয়েছিল। আমরা যদি প্রত্যেকটা লোক 2টো করেও অন্তত গাছ লাগাতে পারি। আমরা দেখি অনেক কিছু, বলি অনেক কিছু। আমি যেহেতু পার্সোনালি গার্ডেনিং করি, যারা আমাকে পার্সোনালি চেনে, বহু মানুষ চেনে, তারা জানে, আমার বাড়িতেও এসছে, তারা জানে আমি পার্সোনালিও গার্ডেনিং করি। তাহলে কিন্তু সমাজের একটু হলেও অন্যকে দোষারোপ না করে, এই লোকটা করছে না, ওই লোকটা করছে না, গেট রিড অফ অল দিস ম্যাটার্স, যে করছে না সে করছে না, আপনি করুন। অ্যাটলিস্ট একটা যদি গাছ বা 2টো যদি গাছ লাগাতে পারেন, তাহলে শুধু আপনার নিজের উপকার হবে না, আপনি আগত কয়েক জন্মের মানুষের উপকার করে যাবেন। এবং শিক্ষিতের হার বাড়ছে আস্তে আস্তে, সামাজিক শিক্ষা তথা নর্মাল প্রাতিষ্ঠানিক শিক্ষা দুটোই বাড়ছে। মানুষ খুব দ্রুতই বুঝতে পারবে যে এইগুলো করা অন্যায় হচ্ছে, এবং এর রেটটাও কমে যাবে। এবং অল্টারনেটিভ ফার্নিচার বা এগুলো আমাদের ব্যবহার করতে হবে আস্তে আস্তে, যাতে গাছ কাটা কম যায়। লেখার ব্যবহার তো এখন ইউএন থেকেই কমিয়ে দিচ্ছে। এটার দরকার আছে, কারণ আমি আপনাদের এই গত বছর একটা ভিডিওতে বলেছিলাম যে এই শনি যখন মকরে ঢোকে এবং শনি যখন কুম্ভ দিয়ে বেরোয়, এই যে 5 বছরের জার্নি, 5 বছরে খোল নলচে বদলে দিয়ে যায় কিন্তু সমাজ ব্যবস্থার। খোল নলচে যাকে বলা যায়। আপনারা কিছুদিন আগে মনে করুন সিনেমা বলতে আমরা অনেক কিছু বুঝতাম। আমরা হলে টিকিট কেটে সিনেমা দেখতে যেতাম, বড় বড় নায়ক নায়িকা তাদের দেখার জন্য বসে থাকতাম। আজকে দেখুন, শুধু লকডাউনের জন্য নয়, সিনেমার কনসেপশনটাই চেঞ্জ হয়ে গেছে। ছোট ছোট জিনিস দিয়ে পর্যবেক্ষণ করবে যে জীবনে কত দ্রুত চেঞ্জগুলো হচ্ছে। আজ থেকে 30 বছর আগেও হয়েছে, এখনও হবে। 24 সালের নভেম্বর মাসের পর যে পৃথিবীটা দেখতে পাবেন 25 সাল থেকে, আমরা জানি না আমরা কে জীবিত থাকবো না থাকবো। আশা করি ঈশ্বর সবাইকেই চেষ্টা করবেন বাঁচিয়ে রাখার মতো। তো সেই পৃথিবীটা কিন্তু একদম একটা চেঞ্জড ওয়ার্ল্ড হবে।
সম্পূর্ণ পরিবর্তিত। ভালো থাকবেন প্রত্যেকে, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।